হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা নতুন ফ্রেজ নিয়ে এসেছি। ফ্রেজটা কি সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ থাম্বনেইলের উপরে ফ্রেজটা উল্লেখ করা আছে। একটা কথা মনে রাখবে, ইংরেজি ভাষায় এই ফ্রেজের গুরুত্ব অপরিসীম এবং এর ব্যবহার ব্যাপক। এই ফ্রেজটা না জানলে শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। তো ফ্রেজটা কি সেটা তোমরা জানো, আর তা হচ্ছে ফর গুড। এই ফর গুড হচ্ছে ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ইডিওম্যাটিক এক্সপ্রেশন কি? কথ্য ভাষায় আমরা যার দ্বারা অভিব্যক্তি প্রকাশ করি তাকেই বলা হয় ইডিওম্যাটিক এক্সপ্রেশন। আর এই ফর গুডও হচ্ছে একটি ইডিওম্যাটিক এক্সপ্রেশন। চিরকালের জন্য এবং পাকাপাকিভাবে, এই ব্যাপারটা বোঝাতেই ফর গুড ফ্রেজটা বাক্যে ব্যবহার করা হয়। এমন কোনো সিদ্ধান্ত যা আর কখনো ফিরিয়ে নেওয়া হবে না, এমন কোনো কাজ বা ঘটনা যা আর আগের অবস্থায় ফিরে যাবে না, এমনটা বোঝাতেই ফর গুড ফ্রেজটা ব্যবহার করা হয়। তো চলো, এখানে আমি কয়েকটা বাক্য লিখে রেখেছি বাংলায়, সেগুলো পড়ে বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এই বাক্যগুলো ইংরেজিতে বলার সময় ফর গুড ফ্রেজটা ব্যবহার করব। সে চিরকালের জন্য চাকরিটি ছেড়ে অন্য একটি শহরে চলে গিয়েছিল। সে চাকরিটাও ছেড়ে দিয়েছিল, অন্য একটা শহরেও চলে গিয়েছিল, এবং দুটো কাজই সে করেছিল চিরকালের জন্য। অর্থাৎ কিনা সে আর ওই চাকরিতেও কোনো দিন ফিরে আসবে না এবং এই শহরেও আর কোনো দিন ফিরে আসবে না। সে অন্য একটি শহরে চলে গিয়েছিল চাকরি ছেড়ে চিরকালের জন্য। তুমি কি পাকাপাকিভাবে ফিরে এলে? মানে তুমি কি চিরকালের জন্যই ফিরে এলে, আর কখনো ফিরে যাবে না? এটাই জিজ্ঞাসা করা হচ্ছে। আমি চিরদিনের মতো ধূমপান ছেড়ে দেব ঠিক করলাম। আমি ঠিক করলাম যে চিরদিনের মতো ধূমপান ছেড়ে দেবো, কারণ আমি জানি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চিরদিনের মতো ছেড়ে দেবো, আর কোনো দিন এই সিগারেট স্পর্শও করব না। মনে হয় আপনার ভাই যে দেশ ছেড়ে গেছে আর কোনো দিন ফিরবে না। আপনার ভাই দেশ ছেড়ে গেছে চিরকালের জন্য, আর কোনো দিন সে ফিরবে না। তো এই প্রত্যেকটা বাংলা বাক্যে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারলাম, কোনো সিদ্ধান্ত যা পাকাপাকিভাবে নেওয়া হয়েছে, যা আর ফিরিয়ে নেওয়া হবে না, কোনো কাজ বা ঘটনা চিরকালের জন্য হয়েছে বা ঘটেছে, যা আর আগের অবস্থায় ফিরে আসবে না। আর এই ব্যাপারটা বোঝাতেই আমরা ফর গুড ফ্রেজটা ব্যবহার করব। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে লিখে ফেলি। সে চিরকালের জন্য চাকরিটি ছেড়ে অন্য একটি শহরে চলে গিয়েছিল। সেন্টেন্সটা একটু ভেঙে নেই আমাদের সুবিধার জন্য। সে চাকরিটি ছেড়ে দিয়েছিল এবং অন্য একটি শহরে চিরকালের জন্য চলে গিয়েছিল। হি, চাকরি ছেড়ে দেওয়া, লেফট the job and moved। এখানে লেফট এবং মুভড দুটো ভার্বেরই পাস্ট ফর্ম আমি ব্যবহার করলাম। লিভের পাস্ট টেন্স লেফট এবং মুভের পাস্ট টেন্স মুভড। হি লেফট দ্য জব অ্যান্ড মুভড অন্য একটি শহরে টু আ ডিফারেন্ট টাউন। কিভাবে সে চলে গিয়েছিল? চিরকালের জন্য। এই চিরকালের জন্য জায়গাটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, ফলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠিক এই অংশটুকুর জন্যই আমরা ফ্রেজটা ব্যবহার করব। ফর গুড। হি লেফট দ্য জব অ্যান্ড মুভড টু আ ডিফারেন্ট টাউন ফর গুড। তুমি কি পাকাপাকিভাবে ফিরে এলে? মানে তুমি আর কখনো চলে যাবে না বা ফিরে যাবে না, যেখান থেকে এসছো সেখানে আর ফিরে যাবে না। আমি জিজ্ঞেস করছি, তুমি কি পাকাপাকিভাবে ফিরে এলে? অর্থাৎ কিনা তার যা আচার আচরণ, তাতে একটা জিনিস পরিষ্কার যে সে আর ওখানে ফিরে যাবে না। তাই আমি এখানে প্রশ্ন করলাম যে তুমি কি পাকাপাকিভাবে ফিরে এলে? আর ইউ ব্যাক? কিভাবে ফিরে এলেন? পাকাপাকিভাবে। প্রশ্নবোধক চিহ্ন। আর ইউ ব্যাক ফর গুড? তুমি কি পাকাপাকিভাবে ফিরে এলে?
আমি চিরদিনের মতো ধূমপান ছেড়ে দেব ঠিক করলাম। ধূমপান করি ঠিকই বা করেছি আগে, কিন্তু আর না, এবার আমি ধূমপান ছেড়ে দেবো। আর কোনোদিন আমি সিগারেট টিগারেট এসব স্পর্শই করব না। আমি ঠিক করলাম, আমি ঠিক করি বা আমি ঠিক করেছি না, আমি ঠিক করলাম পাস্ট টেন্স। তাই আমাকে সেন্টেন্সটা লিখতে হবে পাস্ট টেন্সে। আই, ঠিক করা ইংরেজি ডিসাইড, আর যেহেতু আমি এখানে লিখেছি ঠিক করলাম, তাই আমি ডিসাইড ভার্বের সাথে ইডি যুক্ত করব, ইডি যুক্ত করে তাকে ডিসাইডেড করব। আই ডিসাইডেড টু কুইট, কুইট মানে বন্ধ করা বা ছেড়ে দেওয়া বোঝাতে আমরা কুইট শব্দটা ব্যবহার করতে পারি। আই ডিসাইডেড টু কুইট, কি ছেড়ে দেবো? ধূমপান। আই ডিসাইডেড টু কুইট স্মোকিং, কিরকম ভাবে ছাড়বো? চিরদিনের মতন। ফর গুড, আই ডিসাইডেড টু কুইট স্মোকিং ফর গুড, আমি চিরদিনের মতো ধূমপান ছেড়ে দেবো ঠিক করলাম। মনে হয় আপনার ভাই যে দেশ ছেড়ে গেছে আর কোনোদিন ফিরবে না। আপনার যে ভাই যে দেশ ছেড়ে চলে গেছে সে আর কোনোদিন ফিরবে না, কারণ অনেক দিন হয়ে গেছে সে দেশ ছেড়ে চলে গেছে, সে আর ফিরবে না কোনোদিন, এইটা ধরেই নেওয়া যায়। মনে হয়, ইট সিমস, এটা মনে হয়। তোমার ভাই, ইয়োর ব্রাদার, তোমার ভাই দেশ ছেড়ে গেছে, দেশ ছেড়ে যায় বা দেশ ছেড়ে গিয়েছিল না, দেশ ছেড়ে গেছে। অর্থাৎ কিনা একটা কাজ বা একটা ঘটনা কিছু সময় আগে বা কিছু কাল আগে সম্পন্ন হয়েছে বা ঘটেছে, কিন্তু তার যে রেশ সেটা বর্তমানে রয়ে গেছে, এমনটা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করব বলার সময় বা লেখার সময়। অর্থাৎ কিনা তার ভাই গেছে ঠিক আছে, কিন্তু তার ভাইয়ের কথা এখনো তার মনে পড়ে, এখনো সে তার ভাইয়ের কথা ভাবে, ভাবে সে কি আর ফিরবে না, নাকি কবে ফিরবে, এখনো তো ফিরে এলো না, এই ধরনের কথাগুলো তার মনের ভেতরে ধাক্কা মারে। অর্থাৎ কিনা কাজ বা ঘটনাটা ঘটে গেল বা সম্পন্ন হলেও তার যে প্রভাব বা এফেক্ট সেটা বর্তমানে রয়ে গেছে। আর এই ব্যাপারটাই আমরা বোঝাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করে। ইট সিমস ইয়োর ব্রাদার, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা কোনো বাক্য লিখব বা বলবো কথা, তখন কিন্তু আমাদের মূল ক্রিয়ার আগে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে। বাক্যের কর্তা যেহেতু তোমার ভাই, ইয়োর ব্রাদার, সে একজন তৃতীয় ব্যক্তি, এক বচন, সে আমিও না তুমিও না, সে তৃতীয় কেউ, তৃতীয় কোনো ব্যক্তি, তাই আমি এখানে সহায়ক ক্রিয়া হ্যাজ আনবো। ইট সিমস ইয়োর ব্রাদার হ্যাজ লেফট, ছেড়ে যাওয়া, ছেড়ে গেছে, এইটা হ্যাভ বা হ্যাজের পরে যে মূল ক্রিয়াটা আমরা বসাই বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মটাই বসে। লিভের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লেফট, লিভ, লেফট, লেফট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লেফট, তাই আমি এখানে লেফট ব্যবহার করলাম। ইট সিমস ইয়োর ব্রাদার হ্যাজ লেফট, কি ছেড়ে গেছে? দেশ ছেড়ে গেছে। দ্য কেমন ভাবে ছেড়ে গেছে? যে আর কোনোদিনও ফিরবে না, চিরকালের জন্যই সে দেশ ছেড়ে চলে গেছে। বিদেশে সে অনেক আনন্দে আছে, দেশের কথা সে ভুলে গেছে, সে আর কোনোদিনও দেশে ফিরবে না। ইট সিমস ইয়োর ব্রাদার হ্যাজ লেফট দ্য কান্ট্রি, কেমন ভাবে গেছে? চিরকালের জন্য, আর কোনোদিন সে ফিরবে না। তাই এই অংশটুকু বোঝাতে আমরা ফর গুড ফ্রেজটা ব্যবহার করব। ইট সিমস ইয়োর ব্রাদার হ্যাজ লেফট দ্য কান্ট্রি ফর গুড, মনে হয় তোমার ভাই যে দেশ ছেড়ে গেছে আর কোনোদিন ফিরবে না, বা তোমার যে ভাই দেশ ছেড়ে গেছে চিরদিনের জন্যই গেছে, আর ফিরবে না। তাহলে বুঝতে পারলে ফর গুড ফ্রেজের ব্যবহার কখন ব্যবহার করতে হয় বাক্যে, আর কিভাবে সেন্টেন্সে ফ্রেজটা বসাতে হয়। ভীষণ সোজা, এর ভেতরে
কঠিন বা জটিল কিচ্ছু নেই। একটু প্র্যাকটিস করলে এটা একদম জলের মতো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ফ্রেজের ব্যবহার তখনই সহজ মনে হবে যখন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে। এইটা ভীষণ সহজ একটা ফ্রেজ। আর তোমাদের যদি মনে হয় কোথাও আটকে যাচ্ছে, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে পাঠাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেসটাও দেওয়া আছে, চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।